স্কুলের ক্লাসেও যা পড়িয়েছি সেই জায়গা থেকে কারোর কোনো প্রশ্ন আছে কি? যদি প্রশ্ন না থাকে তাহলে আমি প্রথমে একটি প্রবলেম দেব। খাতা আসল কথা আশা করি সবার কাছেই আছে, খাতা পেন। একটি 100 সেন্টিমিটার দীর্ঘ তারের রোধ টেন ওহমস, একটি 100 সেন্টিমিটার দীর্ঘ তারের রোধ 10 ওহমস। তারটিকে টেনে তার দৈর্ঘ্য দ্বিগুণ করা হলো। তারটিকে টেনে তার দৈর্ঘ্য দ্বিগুণ করা হলো। অন্তিম রোধ কত হবে? তারটির অন্তিম রোধ কত হবে? The resistance of a 100 centimeter long wire is 10 ohms. The resistance of a 100 centimeter long wire is 10 ohms. It is pulled to twice its length. It is pulled to twice, TO2, twice its length. Full stop. What will be the final resistance of the wire? What will be the final resistance of the wire? বলছিলাম যে অ্যানসারটা কি 40 ওহমস হবে, মানে 4 টাইমস হবে। তোমার কত বেরিয়েছে বলো না। 40 ওহমস এসছে আমার। বেশ, শুনলাম। অন্যদের আগে কোর্টবার সুযোগ দাও। স্যার আমারও 40 ওহমস বেরোচ্ছে। পিওর রঙ্গিতের 40 ওহমস বেরিয়েছে, মানে বাকিদেরও বেরোবেই এমন আমি রঙ্গিত। নাও হতে পারে। বাকিদের যার যা বেরোচ্ছে বলে ফেলো। Let L2 be n times L1. Now, as the wire is pulled, the volume will remain unchanged. তাহলে ভলিউম V ইকুয়াল টু তাহলে A1 L1, এটা হচ্ছে ইনিশিয়াল ভলিউম, ইকুয়াল টু A2 L2 ফাইনাল ভলিউম। বাংলায় কি দাঁড়াবে? ধরি L2 হচ্ছে n টাইমস L1, n গুণ বাড়িয়েছি দৈর্ঘ্যটাকে। যেহেতু তারটিকে টেনে বড় করা হয়েছে, তাই জন্য তার আয়তন নিশ্চয়ই অপরিবর্তিত থাকবে, আয়তন পাল্টে যাবে না। তাহলে আয়তন যদি অপরিবর্তিত থাকে, প্রথম অবস্থায় যা আয়তন, পরেও তাই আয়তন থাকবে। অর্থাৎ সহজ কথায় বলতে গেলে, আমি দৈর্ঘ্য যত টেনে বাড়াবো তত প্রস্থচ্ছেদটা সরু হয়ে যাবে। এই ঘটনাটা আমরা দেখতে পাই যখন আমরা একটা গার্টার ব্যান্ড টেনে বাড়াই,
গাটার ব্যান্ডটা যখন মানে ছোট থাকে লম্বা লেন্থে, সেটা যথেষ্ট মোটা থাকে। এবার যখন টেনে বড় করি, লম্বা করি, তখন সেটা সরু হয়ে যায়। ফাইনাল ভলিউম আর ইনিশিয়াল ভলিউম সেম থাকবে। তাহলে A1 আর A2 এর মধ্যে কি রিলেশন পাবো? A1 L1 ইকুয়াল টু A2 L2। তাহলে A1 L1 ইকুয়াল টু A2 L2। তাহলে A1 বাই A2 ইকুয়াল টু L2 বাই L1। L2 মানে হচ্ছে আবার N L1। তাহলে N L1 বাই L1 ইকুয়াল টু তাহলে N। তার মানে এখান থেকে আমরা পাচ্ছি A1 ইকুয়াল টু N A2। পাচ্ছি তো? তাহলে এই অবস্থায় ধরা যাক এই প্রথম ক্ষেত্রে রেজিস্ট্যান্স হচ্ছে R1, দ্বিতীয় ক্ষেত্রে রেজিস্ট্যান্স হচ্ছে R2। R1 ফর্মুলা অনুযায়ী কি দাঁড়াবে? R1 হচ্ছে রো L1 বাই A1, আমরা আগের দিন আলোচনা করেছিলাম। R2 কি দাঁড়াবে? রো L2 বাই A2। তাহলে R1 বাই R2 যদি করি, তাহলে রো L1 বাই A1 বাই রো L2 বাই A2। তাহলে রো রো ক্যান্সেলস আউট, এটা পড়ে রইল কি L1 বাই A1 ইন্টু A2 বাই L2। এবার L1 যেমন আছে থাক, A2 ইকুয়াল টু A1 ইকুয়াল টু NA2, তাহলে A2 টাও থাক। এক কাজ করি, এইখানে আমার আগে কি রিলেশন ছিল? L2 হচ্ছে L1, এই রিলেশনটা ছিল, আমি মুছে দিয়েছি। তাহলে এই A1 এর জায়গায় বসাবো NA2, আর L2 এর জায়গায় বসাবো NL1। বসালাম। তাহলে এখান থেকে A2 কেটে গেল, L1 কেটে গেল, ওটা রইল 1 বাই n স্কয়ার। তাহলে সহজ কথায় কোনাকুনি গুণ করে দিলে R2 ইকুয়াল টু n স্কয়ার R1। তার মানে একটা তারকে টেনে যদি তার লেন্থ বাড়াই, n গুণ যদি বাড়াই, তাহলে তার রোধটা n স্কয়ার টাইমস বেড়ে যাবে। তাহলে যদি তারটাকে লম্বায় দ্বিগুণ করি, তাহলে রোধ হয়ে যাবে 4 গুণ। 3 গুণ করলে রোধ হয়ে যাবে 9 গুণ। 4 গুণ টেনে বাড়ালে তার রোধ হয়ে যাবে 16 গুণ। এইভাবে তাহলে আমার যে অঙ্কটা যেটা দিয়েছিলাম, অর্থাৎ 10 ohms হচ্ছে ইনিশিয়াল রেজিস্ট্যান্স, সেটাকে ডাবল করেছি তার রোধটা। এখানে 100 সেন্টিমিটার ডেটাটা আমার কোনো কাজে লাগবে না। তার মানে সহজ কথায় বলতে গেলে 100 সেন্টিমিটার এই তথ্যটাকে কোনো কাজে লাগানো যাবে না, এখানে প্রয়োজন পড়বে না। 10 ohms যে রোধ ছিল সেটা লেন্থটাকে দ্বিগুণ করেছি, তাহলে রোধটা 2 এর স্কোয়ার টাইমস হয়ে যাবে, মানে 4 গুণ হয়ে যাবে। অর্থাৎ ফাইনাল রেজিস্ট্যান্স R2 হয়ে যাবে 40 ohms। দেখো ক্লিয়ার সকলের কাছে? হ্যাঁ স্যার, ঠিক আছে। বেশ, মুছে দিচ্ছি বোর্ডটা। নেক্সট আগের দিনের আলোচনা করা টপিকেই আবার ফিরে আসি, সেটা হচ্ছে তড়িৎচালক বল, ইলেকট্রোমোটিভ ফোর্স আর পোটেনশিয়াল ডিফারেন্স। এই তড়িৎচালক বল আর পোটেনশিয়াল ডিফারেন্সের অনেক সময় পার্থক্য জানতে চাওয়া হয়। এই পার্থক্যগুলো একটু আলোচনা করব বলে টপিকটাকে আরেকবার নিয়ে এলাম। সেটা হচ্ছে, একটা তো পার্থক্য নিজেরা দেখেইছো আগের দিন পড়ানোর সময়, যে মুক্ত বর্তনীতে কোনো উৎসের দুই প্রান্তের যে বিভবের পার্থক্য, সেটাই হচ্ছে তড়িৎচালক বল। অর্থাৎ দ্য ডিফারেন্স অফ পোটেনশিয়াল অ্যাক্রস দ্য টু এন্ডস অফ এ ভোল্টেজ সোর্স আন্ডার ওপেন সার্কিট কন্ডিশনস ইজ ইটস ইলেকট্রোমোটিভ ফোর্স। আর পোটেনশিয়াল ডিফারেন্স কী হবে?
একই জিনিস আন্ডার ক্লোজ সার্কিট কন্ডিশনস, অর্থাৎ বদ্ধ বর্তনীতে কোনো তড়িৎ উৎসের দুই প্রান্তের যে বিভবের পার্থক্য সেটাই হচ্ছে বিভব পার্থক্য বা দ্য ডিফারেন্স অফ পোটেনশিয়াল অ্যাক্রস দ্য টু এন্ডস অফ এ ভোল্টেজ সোর্স আন্ডার ক্লোজ সার্কিট কন্ডিশনস ইজ ইটস পোটেনশিয়াল ডিফারেন্স। এটা অলরেডি তোমরা জানো। 2 নম্বর পার্থক্য হচ্ছে বর্তনীর মধ্যে যেখানে অন্য কোনো প্রকার এনার্জি ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্টেড হচ্ছে, আমরা বলি ইএমএফ এক্সিস্ট ইন দ্যাট পার্ট, অর্থাৎ সেই স্থানে বর্তনীর সেই জায়গায় তড়িৎচালক বল উপস্থিত থাকে। তেমনি করে একই রকমভাবে যদি ধরো বলি যে when electrical energy is converted to any other forms of energy we say that potential difference exists in that part। এই কনসেপ্টটাও কিন্তু এসছে ওই প্রথম যে পার্থক্যটা বললাম সেইটা থেকে। অর্থাৎ আমরা যদি কোষ নিয়ে ভাবি, কোষের মধ্যে তড়িৎ শক্তি উৎপন্ন হচ্ছে কোথা থেকে? না রাসায়নিক শক্তির থেকে তড়িৎ শক্তি পাচ্ছি আমরা। ইলেকট্রিক্যাল এনার্জি ইজ প্রডিউসড অ্যাট দ্য কস্ট অফ কেমিক্যাল এনার্জি। তো এইখানে দেখো, তার মানে ওই কোষের দুই প্রান্তে, মুক্ত বর্তনীতে কোষের দুই প্রান্তে আমরা বলি তড়িৎচালক বল উপস্থিত, ইএমএফ ইজ প্রেজেন্ট। তাহলে সেটা কোন জায়গায় উপস্থিত হচ্ছে? না যেখানে অন্য প্রকার এনার্জি ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্টেড হচ্ছে। আবার যখন আমরা একটা এক্সটার্নাল সার্কিটে যখন একটা রোধ লাগিয়েছি, রোধ জুড়েছি, তাহলে এই যে ইএমএফটা তখন আর ইএমএফ থাকছে না, তখন পোটেনশিয়াল ডিফারেন্স হয়ে যাচ্ছে। কেন? না যখন ওই তড়িৎ প্রবাহটা রোধের মধ্যে দিয়ে ফ্লো করছে তখন রোধটা গরম হয়ে যাচ্ছে এবং সেখানে ইলেকট্রিক্যাল এনার্জি ইজ বিং কনভার্টেড ইনটু হিট এনার্জি। তাহলে এই যে কনভার্সন অফ এনার্জি হচ্ছে ফ্রম ইলেকট্রিক্যাল টু আদার ফর্মস অফ এনার্জি, আমরা তখন বলবো যে রোধের দুই প্রান্তে একটা বিভব প্রভেদ উপস্থিত। কেন বলবো? বিকজ ইট ইজ এ ক্লোজ সার্কিট নাও, এটা একটা বদ্ধ বর্তনী হয়ে গেছে এখন। তাহলে এই পার্থক্যটাও লেখা হয়। 3 নম্বর পার্থক্য হচ্ছে, যেহেতু দেখা যায় যে নষ্ট ভোল্ট যে বিষয়টা, লস্ট ভোল্টের যে বিষয়টা, তড়িৎচালক বলের ক্ষেত্রে লস্ট ভোল্ট কিছু থাকে না, নষ্ট ভোল্ট থাকে না। তাই জন্য তড়িৎচালক বলের মানটা সাধারণভাবে ওই বিভব প্রভেদের চেয়ে একটু বেশি হয়, সামান্য বেশি কিন্তু বেশি হয়। ঠিক একই রকমভাবে উল্টো দিক থেকে বললে বিভব প্রভেদের মানটা তড়িৎচালক বলের চেয়ে কম হয়। 4 নম্বর একটা পার্থক্য ভাবা যেতে পারে এইভাবে, যে তড়িৎচালক বল মাপার জন্য আমরা যে যন্ত্রের ব্যবহার করি সেটাকে বলা হয় পোটেনশিওমিটার। কি করে মাপা হয়? যদি তোমরা যখন 12 ক্লাসে বিজ্ঞান বিভাগে যদি পড়ো, এবং দুটো শর্ত, 1 নম্বর সিলেবাস যদি চেঞ্জ না হয় আর যদি করোনার দরুন ক্লাস ব্যাহত না হয়, তাহলে এই প্র্যাকটিক্যালটি করবার সুযোগ ঘটতে পারে। যিনি ক্লাস নেবেন তোমাদের, তিনি যদি করান তাহলে তোমাদের সুযোগ ঘটতে পারে। তখন দেখতে পাবে যে তোমার তড়িৎচালক বল কিভাবে মাপা হয় পোটেনশিওমিটার যন্ত্রের সাহায্যে। এই এক্সপেরিমেন্টটা ক্লাস 12-এ আছে। এর বিশদে এখন আমরা ঢুকবো না। আর পোটেনশিয়াল ডিফারেন্স মাপার জন্য দ্য বেস্ট প্রসেস ইজ দ্য ইউজ অফ এ ভোল্টমিটার। আমরা ভোল্টমিটার ব্যবহার করব। ভোল্টমিটার ব্যবহার করে বিভব প্রভেদ মাপতে পারবো। অর্থাৎ যে দুই প্রান্তের মধ্যে আমরা বিভব প্রভেদ মাপতে চাইছি সেই দুই প্রান্তের অ্যাক্রসে একটা ভোল্টমিটার জুড়ে দেবো, এবং ভোল্টমিটারের সেটা অ্যানালগ হলে কাঁটা দেখাবে, আর যদি ডায়াল থাকে তার একটা কাঁটা নড়তে থাকে, আর যদি ডিজিটাল ভোল্টমিটার হয় সেখানে একটা নাম্বার ওঠে, ডিজিট ওঠে। তা যাই হোক, আমরা ভোল্টেজ মাপতে পারবো। ভোল্টমিটার দিয়ে ইএমএফ মাপা যায় না। কেন যায় না সেটা সংক্ষেপে বলতেই পারি, সেটা এমন কিছু কঠিন বিষয় নয়। অর্থাৎ যেটা বলার সেটা হচ্ছে যে যখনই তুমি ভোল্টমিটারটা যোগ করবে সার্কিটের দুই প্রান্তে, অর্থাৎ ধরো তুমি এখানে একটা এরকম কোষ নিয়েছো, কোষের এইটা হচ্ছে টার্মিনাল, এইটা হচ্ছে পজিটিভ টার্মিনাল, এটা হচ্ছে নেগেটিভ টার্মিনাল, এইখানে তুমি একটা ভোল্টমিটার লাগিয়েছো। তাহলে দেখো, এটা যখনই তুমি লাগাচ্ছ তখন এই কন্ডিশনটা আর কিন্তু ওপেন সার্কিট কন্ডিশন থাকছে না, ক্লোজ সার্কিট হয়ে যাচ্ছে। অর্থাৎ এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো, যদিও ভোল্টমিটার খুব সামান্য পরিমাণ কারেন্ট ড্র করে, খুব নেগলিজিবল অ্যামাউন্ট, কিন্তু তা সত্ত্বেও তো ক্লোজ সার্কিট হচ্ছে। তাহলে ক্লোজ সার্কিট কন্ডিশনে আমরা কিন্তু পোটেনশিয়াল ডিফারেন্স মাপতে পারবো না,
বিকজ দ্য ভোল্টমিটার উইল হ্যাভ সাম পোটেনশিয়াল ড্রপ। ভোল্টমিটারের মধ্যে দিয়ে প্রবাহের সময় সামান্য পরিমাণ তড়িৎ প্রবাহ হবে এবং ভোল্টমিটারের একটা রোধ আছেই এবং ফলে সেইখানে একটা ড্রপ তৈরি হবে। সেই জন্য আমরা এখানে ইএমএফ মাপতে পারবো না। ইএমএফ মাপার অন্য পদ্ধতি আছে। তাহলে এই মোটামুটি পার্থক্য তড়িৎচালক বল এবং কি বলে বিভব প্রভেদে। তোমাদের কিছু প্রশ্ন আছে মনে? স্যার একটাকে কজ আর একটাকে এফেক্ট তো বলা যায়। কজ এফেক্ট বলা যেতে পারে, অর্থাৎ ইএমএফটা কজ, কারণ বুঝতেই পারছো অন্য কোনো প্রকার এনার্জি ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্টেড না হলে পরের পার্টটা সম্ভবই নয়। ইলেকট্রিক্যাল এনার্জি তবে তো অন্য প্রকার এনার্জিতে পরিণত হবে। অর্থাৎ তুমি টর্চের যে আমরা সেল ব্যবহার করি টর্চের মধ্যে, সেই সেলের মধ্যে কেমিক্যাল রিয়াকশন ঘটিয়ে তড়িৎ শক্তি উৎপন্ন হবে, তবে না তুমি টর্চের বাল্বটা যখন জ্বালাবে তখন ওই ইলেকট্রিক্যাল এনার্জিটা অন্য প্রকার ফর্ম অফ এনার্জি তৈরি করবে, লাইট এনার্জি তৈরি করবে, হিট এনার্জি তৈরি করবে, তবে তো। অর্থাৎ প্রথমটা না হলে দ্বিতীয়টা হবে না, সেই জন্য কজ এফেক্ট বলা হয়। এটা আসল কথা একই জিনিস, তার বিভিন্ন রকমভাবে ব্যাখ্যা আর কিছু না। অর্থাৎ কেউ বলল তোমার রোগটা সারতে 7 দিন লাগবে, কেউ আবার বলল 7 দিন লাগবে, মানে এইভাবেও বলতে পারি 1 সপ্তাহে সারবে। ব্যাপারটা ঘুরিয়ে ফিরিয়ে একই জায়গায় আমরা পৌঁছবো, বেসিক জায়গাটা একই। আচ্ছা যাকে নেক্সট টপিকে চলে যাই। স্যার হ্যাঁ বলো। স্যার কিন্তু যদি একই জিনিস বুঝতে পারলাম না। তাহলে তড়িৎচালক বলের মানটা বিভব প্রভেদ, স্যার যদি একই জিনিস হয় দুটো, তাহলে তড়িৎচালক বলটা কেন বিভব প্রভেদের মানের সাথে আলাদা হচ্ছে? ওই যে আগের দিন দেখালাম না স্কুলে ক্লাস নেওয়ার সময়, যে ই ইকুয়াল টু ভি প্লাস আই আর। খেয়াল করে দেখো স্কুলের ক্লাসটা যদি করে থাকো, ভি ইকুয়াল টু ভি প্লাস আই আর, ওই আই আর পরিমাণ ড্রপটা কেবলমাত্র বদ্ধ বর্তনীতেই উপস্থিত থাকে, যেটাকে আমরা নষ্ট ভোল্ট বলেছিলাম। অর্থাৎ বদ্ধ বর্তনীতে নষ্ট ভোল্টটাকে আমরা কোনোভাবেই এড়িয়ে যেতে পারবো না। তাহলে এড়িয়ে যদি যেতে পারতাম তাহলে তড়িৎচালক বল আর বিভব প্রভেদের মান সমান হতো। কিন্তু যত যে তুমি উৎসই তৈরি করো না কেন, তার একটা মিনিমাম পোটেনশিয়াল ডিফারেন্স বা মিনিমাম একটা মানে লস্ট ভোল্ট বা মিনিমাম একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স তার থাকবেই, এবং সেই ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকার জন্যে তার একটা লস্ট ভোল্ট পরিমাণ বিভব আর কি বিভবের তফাৎ একটা ঘটবে। সেটাকে তুমি ম্যানুফ্যাকচারিং ভিউ থেকে তুমি সেটাকে নাল করতে পারো না। এবং আগের দিন আলোচনাও করেছিলাম, মনে করে দেখো, সেই জন্যই ভিডিওটা দেখতে বলি ক্লাসে। যে অবশ্য মনে হয় দিইনি এখনও, ক্লাসের ভিডিওটা দেওয়া হয়নি আগের দিনে, ঠিক। তা সেই যে অর্থাৎ যেটা বুঝিয়েছিলাম ক্লাসে সেদিনকে, যে যখন আয়নগুলো তোমার একটা ইলেকট্রোড থেকে আরেকটা ইলেকট্রোডে যাচ্ছে, সেখানে তো ধরো সলিউশনের মধ্যে তাকে তো সলিউশনের যে নিজস্ব মলিকুলগুলো সেগুলোকে তাড়িয়ে তাড়িয়ে সরিয়ে সরিয়ে যেতে হচ্ছে। সো ইট উইল অলওয়েজ ফেস সাম রেজিস্ট্যান্স। সে একদম জিরো রেজিস্ট্যান্সে সোজা ফাঁকা মাঠে চলে যাবে, এটা ভাবা হচ্ছে অসম্ভব। এটা মানে এই ভাবনাটা কোনোদিনই সত্যি হবে না। আর কারোর প্রশ্ন আছে কিছু? স্যার বলো। স্যার বলছি একটু দেরি করে ভিডিও আপনি কোনখানটা করিয়ে দিয়েছেন একটু বলবেন, তাহলে সেটা ভিডিওটা দেখে নেবো। বুঝতে পারলাম না, আরেকবার বলো। মানে স্যার আমি একটু দেরি করে ঢুকলাম, তো এবার কোন জায়গাটা করিয়েছেন একটু বলবেন। কোন জায়গাটা? মানে স্যার টপিকটা বলবেন একটু। টপিকটা বলবো? আজকের টপিক? মানে স্যার এতক্ষণ যেটা পড়ালেন আমি তো ছিলাম না। ও আচ্ছা আচ্ছা, এতক্ষণ পর্যন্ত আমরা দুটো জিনিস আলোচনা করেছি। 1 নম্বর একটা অঙ্ক করেছি, 2 নম্বর হচ্ছে ওই বিভব প্রভেদ এবং তড়িৎচালক বলের পার্থক্যটা দেখেছি আর কি, পার্থক্যটা কি সেটা আলোচনা করেছি। ঠিক আছে, এরপরে আমরা নেক্সট টপিকে যাই, সেটা হচ্ছে তোমার রোধের সমবায়, কম্বিনেশন অফ রেজিস্ট্যান্সেস।
বাংলায় কম্বিনেশন অফ রেজিস্ট্যান্সকে বলা হয় রোধের সমবায়। ব্যাপার হচ্ছে যে এই সমবায় দু ধরনের হয়। যদি একটা রোধের পাশে আর একটা রোধকে এইভাবে জোড়া হয়, অর্থাৎ একটা রোধ শেষ হচ্ছে সেখান থেকে আর একটা রোধ শুরু হচ্ছে, আবার সেই রোধটা যেখানে শেষ হচ্ছে সেখান থেকে আর একটা রোধ শুরু হচ্ছে, এইরকম ভাবে যখন রোধগুলো জুড়বো তখন বলবো সেটাকে শ্রেণী সমবায়। আর যদি এইরকম ভাবে জুড়ি তখন সেই সমবায়টাকে বলবো সমান্তরাল সমবায়। অর্থাৎ সব রোধগুলোর স্যার প্রান্ত বিন্দুটা দেখো সেম, এই তিনটে রোধের প্রান্ত বিন্দুটা এখানে, আর এই তিনটে রোধের প্রান্ত বিন্দুটা এইখানে। হ্যাঁ বলো বিক্রম। স্যার বলছি সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে যেটা একটা প্রথম মানে যেটা সব থেকে উপরের রোধ, প্রথম রোধটা সব 3 নম্বর রোধের ক্ষেত্রে দেখুন একটা আলাদা বাঁক আছে, তার জন্য কি কিছু এফেক্ট করে? মানে বুঝতে পারলাম না, আলাদা কি হয়? একটা বাঁক আছে দেখুন, মানে যে পরিবাহীটার ছবি এঁকেছেন সেটা একটু উপরে গিয়ে বাঁক নিয়ে তারপরে সমান্তরাল হয়, তার জন্য কি আলাদা কোনো এফেক্ট পড়ে? শুধু তো রোধ তিনটে সমান্তরালে আছে, অর্থাৎ সমান্তরাল তুমি এরকমও আঁকতে পারো। এই একটা রোধ, এই একটা রোধ, এরকম আছে। ধরো আমি করলাম কি, এই দুটো রোধকে যদি এইভাবে জুড়ি, এই দুটো প্রান্তের মধ্যে আমি বলবো এই রোধ দুটো সমান্তরাল সমবায়। না দাঁড়া, হলো না, ভুল করলাম। এক্ষেত্রে রোধ দুটো সমান্তরাল সমবায় আছে, অর্থাৎ এই তারটা লম্বা কি বেটে সেটা আমি দেখতে যাব না। আমরা যখন অঙ্ক কষবো তখন এই যে কানেক্টিং ওয়্যারগুলো এদের রেজিস্ট্যান্স 0 বলে ধরে নেব। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। তুমি অর্থাৎ এইটাকে বেঁকিয়ে এঁকেছি বলে ভাবছিলে যে এর রোধটা বেশি হয়ে গেছে, তাই তো? হ্যাঁ স্যার ওটাই ভাবছিলাম। না না, ওটার সঙ্গে কোনো সম্পর্ক নেই। আমরা থিওরিটিক্যাল অ্যাসপেক্ট থেকে বুঝবো যেটা, সেটা হচ্ছে যে কানেক্টিং ওয়্যারগুলোর আইডিয়ালি কোনো রেজিস্ট্যান্স নেই, আর রোধগুলোরই কেবলমাত্র শুধু রেজিস্ট্যান্স আছে। তা আমরা যেটা এখান থেকে শিখবো সেটা হচ্ছে তুল্য রোধ বা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কি করে বার করতে হয় তার ক্যালকুলেশনটা শিখবো। তা সেইটা শেখার জন্য প্রথমে ধরো সিরিজ কানেকশনের জন্য বার করি আগে তুল্য রোধ। অর্থাৎ এই তিনটে রোধ ধরো আছে, এই তিনটে রোধের বদলে একটা রোধই ব্যবহার করব, তিনটে ব্যবহার করব না। সেই একটি যে রোধ ব্যবহার করব সেটিকেই তখন তার তুল্য রোধ বলবো। অর্থাৎ এইটা ব্যাটারির সিম্বল, এটা সামনে পজিটিভ এন্ড ধরা হয়, এটা নেগেটিভ এন্ড ধরা হয়, তাহলে কারেন্টটা এদিকে ফ্লো করছে দিয়ে, অর্থাৎ এ পয়েন্টটা হায়ার পোটেনশিয়াল এ আছে বি এর থেকে, বিটা সি এর থেকে বেশি হায়ার পোটেনশিয়ালে আছে, ডি থেকে সিটা হায়ার পোটেনশিয়ালে আছে। এবং এই ফর্মুলা মানে এই পয়েন্টের পোটেনশিয়াল ধরে নাও ভিএ, এই পয়েন্টের পোটেনশিয়াল ভিবি, এই পয়েন্টের পোটেনশিয়াল হচ্ছে ভিসি, আর এই পয়েন্টের পোটেনশিয়াল হচ্ছে ভিডি।
তাহলে আমরা এর মধ্যে দিয়ে যদি আই কারেন্ট ফ্লো করে, দেখো কারেন্টটা ফ্লো করার আর কোনো রাস্তা নেই, এটি একটাই রাস্তা। তাহলে ভিএ মাইনাস ভিবি এইটুকুর মধ্যে যে পোটেনশিয়াল ডিফারেন্স, ওহমস ল অ্যাপ্লাই করছি, এর মধ্যে দিয়ে কত কারেন্ট গেছে না আই কারেন্টই গেছে, এর রেজিস্ট্যান্স কত R1, আপত্তি নেই। ভিবি আর ভিসি এদের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে ভিবি মাইনাস ভিসি, এর মধ্যে দিয়েও আই কারেন্ট গেছে, রেজিস্ট্যান্স R2। আর ভিসি মাইনাস ভিডি এইটুকুর মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স, সেটার মধ্যে দিয়েও আই কারেন্ট গেছে, তাদের মধ্যে রেজিস্ট্যান্স হচ্ছে R3। ওহমস লর অ্যাপ্লিকেশন। এইবার আমরা যদি এই তিনটাকে যোগ করি তাহলে ভিসি প্লাস ভিসি মাইনাস ভিসি কেটে যায়, মাইনাস ভিবি প্লাস ভিবি কেটে যায়, তাহলে ভিএ মাইনাস ভিডি ইকুয়াল টু আই যদি কমন নিই R1 প্লাস R2 প্লাস R3 এইটা দাঁড়াচ্ছে। তাই যদি হয়, স্যার হ্যাঁ বলো। স্যার ভি এর পোটেনশিয়ালটা মানে বিভবটা কি করে ভিবি থেকে বেশি হলো আর ভিবি ভিসি থেকে বেশি হলো বলবেন? এই ব্যাটারিটা লাগিয়ে রেখেছি বলে, কারেন্টটা তো এ থেকে কারণ ডি অবধি ফ্লো করছে, এই এতে ডি থেকে অবধি ব্যাটারির যেটা হায়ার পোটেনশিয়াল সেটা দেখো এ প্রান্তে লাগানো, লোয়ার পোটেনশিয়ালটা ডি প্রান্তে লাগানো, হ্যাঁ। তাহলে কন্টিনিউয়াসলি এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি পোটেনশিয়ালটা কমতে কমতে যাবে, আর ডি থেকে এদিকে যদি আসো তাহলে পোটেনশিয়ালটা বাড়তে বাড়তে যাবে। এটা এদিকটা হচ্ছে মোর হায়ার ডিউ টু দিস ভোল্টেজ সোর্স, এদিকটা লোয়ার ডিউ টু দিস ভোল্টেজ সোর্স। ব্যাটারি খুলে দিলে সবগুলি সমান পোটেনশিয়ালে, সবগুলির পোটেনশিয়াল জিরো হয়ে যাবে। ঠিক আছে স্যার। আচ্ছা, এই তিনটি রোধের বদলে যদি আমি একটা রোধ ব্যবহার করি যেটাকে আমি আর ইকুইভ্যালেন্ট বলবো, তুল্য রোধ বলবো, এবং সেটারও আমরা এটা ধরো এই ভোল্টেজ সোর্সটা যদি ভি হয়ে থাকে, এখানেও আমরা একটা ভোল্টেজ সোর্স ভি লাগাবো, তার ফলে এর মধ্যে দিয়ে সেই আই কারেন্টটি ফ্লো করবে। সেই ক্ষেত্রে আমরা এর বেলায় ওহমস ল লাগালে ভি ইকুয়াল টু আই আর ইকুইভ্যালেন্ট এটা লিখতে পারি। এইখানে ভিএ মাইনাস ভিডি অর্থাৎ এ বিন্দু আর ডি বিন্দুর মধ্যে বিভবের পার্থক্য আসলে তার মানে এই ভি, তো অর্থাৎ তার মানে এই ইকুয়েশনটা দাঁড়ালো আমার ভি ইকুয়াল টু আই R1 প্লাস R2 প্লাস R3। তাহলে আমরা এই ইকুয়েশনটা এটা 1 নম্বর দিলাম, এটা 2 নম্বর দিলাম, এই 1 ইকুয়াল টু 2 যদি করি তাহলে I ইন্টু R1 প্লাস R2 প্লাস R3 ইকুয়াল টু তাহলে I ইন্টু R ইকুইভ্যালেন্ট, তাহলে I ক্যান্সেলস আউট, তাহলে R ইকুইভ্যালেন্ট সমান তিনটে রোধের যোগফল। তাই তিনটে রোধের যোগফল, অর্থাৎ তিনটে নিয়ে করেছি, তাই তিনটে যদি না নিতাম, যদি এন খানা নিতাম তাহলে এন খানা রোধের যোগফল হচ্ছে আর ইকুইভ্যালেন্ট হতো। এইবার এসো সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে, এটা সিরিজ সার্কিটের জন্য হলো। দেখো এবার এটা ধরো R1, এটা ধরো R2, এটা ধরো R3, এই তিনটেকে একসঙ্গে যোগ করা আছে। এখানে একটা ভি অ্যাপ্লাই করা আছে। এইবার এর মধ্যে দিয়ে যদি আই কারেন্ট ফ্লো করে, দিস আই গেটস ডিভাইডেড ইনটু 3 ব্রাঞ্চেস, তিনটি ব্রাঞ্চে ভাগ হয়ে যাচ্ছে। R1 এর মধ্যে যে কারেন্টটা যাচ্ছে সেটা মনে করছি I1, এর মধ্যে যে কারেন্টটা যাচ্ছে সেটা মনে করছি I2, এর মধ্যে যে কারেন্টটা যাচ্ছে সেটা মনে করছি I3। আবার এইখানে যখন এই রোধটাকে পেরিয়ে যখন এইখানে এসে এই প্রান্তে এসে মিলছে, তখন I1 I2 I3 তিনটে যোগ হয়ে টোটাল কারেন্ট I তৈরি করছে। তাহলে এর বেলায় একটা জিনিস বুঝতে পারছি, I ইকুয়াল টু
I1 প্লাস I2 প্লাস I3 এবং তড়িৎ প্রবাহ মাত্রা স্কেলার রাশি, তিনটি কারেন্টের যোগফল হচ্ছে I, মোট কারেন্ট। কিন্তু বিভব পার্থক্যটা দেখো, এই ভোল্টেজ সোর্সটা তার দিয়ে এই 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 দুটো তার এখানে জোড়া, মানে এই ভোল্টেজ সোর্স, এটা তো এই তারের তো কোনো রোধ নেই, তাহলে এই বিভব প্রভেদটা এই দুটো প্রান্ততেও পড়ছে। এই দুটো প্রান্ততে পড়া মানে এই R1 রোধের অ্যাক্রসেও ভি পড়ছে, R2 রোধের অ্যাক্রসেও ভি পড়ছে, R3 রোধের অ্যাক্রসেও ভি পড়ছে, অর্থাৎ তিনটে রোধেই সমান বিভব পার্থক্য এখানে অ্যাপ্লাইড হচ্ছে এই প্যারালাল কম্বিনেশন অফ রেজিস্ট্যান্স। তাই যদি হবে তাহলে ওহমস ল কাজে লাগাবো আবার, তাহলে ভি ইকুয়াল টু I1 R1 লিখতে পারি, অসুবিধা কিছু নেই প্রথম রোধটার জন্য, কারণ R1 এর দুই প্রান্তেও তো এই ভি বিভব পার্থক্য। দ্বিতীয়টার জন্য ভি হচ্ছে I2 R2, এটা লিখতে পারি, এবং তৃতীয়টার জন্য ভি ইকুয়াল টু I3 R3, এটাও লিখতে পারি। তাহলে এই রিলেশনটা থেকে কি পাই, I1 ইকুয়াল টু ভি বাই R1, এই রিলেশনটা থেকে পাই I2 ইকুয়াল টু ভি বাই R2, এই রিলেশনটা থেকে পাই I3 ইকুয়াল টু ভি বাই R3। এবার এই তিনটাকে যদি যোগ করি, এটা A, এটা B, এটা C, যদি দিয়ে A প্লাস B প্লাস C করি, I1 প্লাস I2 প্লাস I3 ইকুয়াল টু ভি কমন নিলাম, ধরো 1 বাই R1 প্লাস 1 বাই R2 প্লাস 1 বাই R3, তাই দাঁড়াচ্ছে। তাই যদি দাঁড়ায় তাহলে আমরা এবার এইটার বদলে একটা সিঙ্গেল রেজিস্ট্যান্স ব্যবহার করব, সেটাকে R ইকুইভ্যালেন্ট বলছি, এবং তার দুই প্রান্তে একটা ওই একই ভোল্টেজ সোর্স ভি লাগিয়েছি, যেটা লাগানোর ফলে এর মধ্যে দিয়ে I পরিমাণ কারেন্ট ফ্লো করছে। তাহলে তার জন্য ওহমস ল থেকে ভি ইকুয়াল টু I R ইকুইভ্যালেন্ট এটা লিখতে পারবো, এবং সেখান থেকে I ইকুয়াল টু ভি বাই R ইকুইভ্যালেন্ট এটাও লিখতে পারবো। এইটা মনে করো I1 প্লাস I2 প্লাস I3 মানে I, তাহলে সেই এই রিলেশনটা আমার কি দাঁড়িয়েছে, I ইকুয়াল টু ভি ইন্টু 1 বাই R1 প্লাস 1 বাই R2 প্লাস 1 বাই R3। এইটা হচ্ছে তোমার রিলেশন নাম্বার ধরো 1, আর এইটা হচ্ছে তোমার রিলেশন নাম্বার 2। তাহলে 1 আর 2 যদি কম্পেয়ার করো, তাহলে সহজ কথায় ভি বাই R ইকুইভ্যালেন্ট, সেইটা ইকুয়াল টু ভি ইন্টু 1 বাই R1 প্লাস 1 বাই R2 প্লাস 1 বাই R3। তাহলে VB ক্যান্সেলস আউট, আর রিলেশনটা দাঁড়াচ্ছে 1 বাই R ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু 1 বাই R1 প্লাস 1 বাই R2 প্লাস 1 বাই R3 অ্যান্ড সো অন। এখানে এই তিনটে, যদি তোমার এখানে তিনটের বদলে যদি n খানা রোধ থাকতো, অর্থাৎ 1 বাই R4 প্লাস 1 বাই R5 আর 1 বাই প্লাস 1 বাই R6, এইভাবে কিন্তু চলতেই থাকতো। তার মানে সহজ কথায় এইখানে রোধের অনন্যকগুলির যোগফল তুল্য রোধের অনন্যকের সঙ্গে সমান হয়। অঙ্ক কষার ক্ষেত্রে যে ভুলটা ছাত্রছাত্রীরা প্রধানত করে থাকে সেটা হচ্ছে এই 1 বাই R ইকুইভ্যালেন্ট লেখার কথা মনে থাকে না, এইটাকে R ইকুইভ্যালেন্ট লিখে দেয় এবং অবধারিতভাবে ভুল হয়। আচ্ছা, এক্ষেত্রে একটা কথা বলা হয়, সেটা হচ্ছে যে প্রমাণ করে দেখাও যে সবচেয়ে ক্ষুদ্রতম রোধ যে এই কম্বিনেশনের, যেটা এই যে তুল্য রোধটা বেরোলো তার থেকেও ছোট। অর্থাৎ ধরা যাক এখানে আমরা R1 2 ohms, R2 3 ohms, R3 4 ohms, এই তিনটে যে রোধ ধরো ব্যবহার করছি, এই তিনটে রোধ যদি ব্যবহার করি তাহলে এখানে 1/2 লিখবো, এখানে 1/3 লিখবো, এখানে 1/4 লিখবো। তোমরা হিসাব করে দেখতে পারো R ইকুইভ্যালেন্টের যে মানটা বেরোবে, একটা কেস করে দেখাই যাক। ধরা যাক 1/R equivalent equal to 1/2 plus 1/3 plus 1/4, এবং এইটাকে যদি তুমি LCM করো 12, তাহলে তোমার 6 plus
4 প্লাস 3 মানে 11/12 ohms, ohms নয় সরি, তাহলে R ইকুইভ্যালেন্ট হচ্ছে 12 স্যার বাই 13/12 হবে না? 13 সরি 13 হচ্ছে না, আচ্ছা এটা ঠিক বসিয়েছি 2 4 3 8 3 4 12 ঠিক আছে 2 6 3 4 4 3 4 3 7 7 6 ঠিক 12/13 12/13 ohms। তাহলে আমার যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা পেলো সেটা 12/13 ohms। তোমার এই কম্বিনেশনে সবচেয়ে স্মলেস্ট রেজিস্ট্যান্স কত ছিল 2 ohms, দ্বিতীয়টা ছিল 3 ohms আর তৃতীয়টা ছিল 4 ohms। তাতেও তোমার এটা 12/13 ohms বেরোল। 12/13 ohmsটা বুঝতে পারছো, ইট ইজ লেস দ্যান 1। তাহলে এখানে 1 ohms রেজিস্ট্যান্স তো কেউ নেই, এটা তার চেয়েও ছোট। এবং এটা তো একটা পার্টিকুলার এক্সাম্পলে দেখলাম। আমরা দেখতে পাবো যে যে কোনো রেজিস্ট্যান্স কম্বিনেশন যদি প্যারালালে থাকে, the equivalent resistance is always smaller than the individual resistances। অর্থাৎ এই যে তোমার সমবায়ের যে সদস্য যে রোধগুলো আছে তাদের প্রত্যেকের যা মান, তাদের মধ্যে যেটা ক্ষুদ্রতম এই তুল্য রোধটা তার থেকেও ক্ষুদ্রতম। এটা প্রমাণ করতে বলে বা এটা ব্যাখ্যা করতে বলে। ব্যাখ্যা করার জন্যে কিছুই নয়, সহজ কথায় একটা 3 এন্ড সার্কিট এঁকে নেবে, R1 R2 R3 এরকম সার্কিট এঁকে নেবে, লিখে দেবে let R equivalent be their equivalent resistance। তাহলে ফর্মুলা অনুযায়ী 1/R equivalent equal to 1/R1 plus 1/R2, এটা অলরেডি আগে এই মাত্র প্রমাণ করেছি, plus 1/R3। তাহলে এইটা 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 এই তিনটে জিনিস যোগ করে এটা পাচ্ছি এবং সবগুলো হচ্ছে পজিটিভ কোয়ান্টিটি। এখানে তাহলে সিন্স R1, R2 and R3 are all পজিটিভ কোয়ান্টিটি, সবগুলোই ধনাত্মক রাশি। ঋণাত্মক হলে কিন্তু বিয়োগ হয়ে যেত, সেই জন্য ধনাত্মক রাশি বলে লিখে দিলাম। রোধ কোনোদিন নেগেটিভ হয় না, সাধারণ রোধ। তাহলে নিশ্চয়ই 1/R ইকুইভ্যালেন্ট, এই যোগফলটা নিশ্চয়ই 1/R1 এর থেকে বড় হবে। এই তিনটি ফ্যাক্টর, এই ফ্যাক্টরটা এই ফ্যাক্টরটা এই ফ্যাক্টরটা যোগ করে এটা পেয়েছি। তাহলে এই একটা ফ্যাক্টর নিশ্চয়ই এই যোগফলটার থেকে ছোট হবে। ঠিক একই যুক্তিতে 1/R ইকুইভ্যালেন্ট is greater than 1/R2, আর সেই একই যুক্তিতে 1/R equivalent is greater than 1/R3। তাহলে এইটা যদি হয় তাহলে আমরা লিখতে পারি R equivalent is less than R1। এটা গ্রেটার দ্যানটা এখানে লেস দ্যান হয়ে গেল, রেসিপ্রোকেট করলে এটা ম্যাথমেটিক্স। মানে 4 greater than 3 হলে 1/4 is less than 1/3 হয়। এটা আশা করি ক্লাস 10 কে বোঝানোর দরকার নেই। R equivalent less than R2 হবে, R equivalent less than R3 হবে। অর্থাৎ সমবায়ের মধ্যে R1 R2 R3 কোনটা সবচেয়ে ছোট তোমার জানা নেই। ধরো দেখা যাচ্ছে R equivalent তিনটার থেকেই ছোট, তাহলে যেটাই ছোট হোক না ক্ষুদ্রতম রোধের চেয়েও ক্ষুদ্রতর, তাহলে প্রমাণ করা গেল। ক্লিয়ার? হ্যাঁ স্যার। বেশ, নেক্সট একটা জায়গায় আসবো আমরা, সেটা হচ্ছে ভোল্ট মিটার। দেখতে পাচ্ছ না? তোমাদের রেঞ্জের বাইরে চলে গেল। বাংলায় বানান করে ভোল্ট মিটারই লেখে, এটা অ্যামিটার লেখা উচিত। অ্যামিটার কোথাও কোথাও লেখা থাকে, সেটা ঠিক নয়। এই এএম অ্যাকচুয়ালি কথাটা এসছে ভোল্ট মাপা হয়, ভোল্ট এককে মাপা হয় বলে ভোল্ট মিটার, আর অ্যাম্পিয়ার এককে মাপা হয় বলে অ্যাম্পিয়ার মিটার। তাহলে সেই অ্যাম্পিয়ারের অ্যামটা নিয়েছে আর মিটার, এটা উচ্চারণ হচ্ছে অ্যামিটার, নট অ্যামমিটার। তো যাকে এই দুটো যন্ত্র সম্বন্ধে সংক্ষেপে একটা
আলোচনা একটুখানি করে নেব। সেটা হচ্ছে ভোল্টমিটারের কাজ হচ্ছে ভোল্টেজ মাপা, বিভব প্রভেদ মাপা। অ্যামিটারের কাজ হচ্ছে কারেন্ট ফ্লো মাপা, তড়িৎ প্রবাহ মাত্রা মাপা। এইবার ভোল্টমিটার তাই জন্য সবসময় সংযোগ করা হয় সমান্তরাল সমবায়, অর্থাৎ দুটো বিন্দুর সঙ্গে সমান্তরাল সমবায়ে। আর অ্যামিটার সংযুক্ত করা হয় কোনো বর্তনীর সঙ্গে সিরিজ কানেকশানে বা শ্রেণী সমবায়। একটা উদাহরণ দিলেই ক্লিয়ার হবে। ধরা যাক এইখানে একটা 2 ওহমস আছে, এখানে একটা 3 ওহমস আছে। এই হচ্ছে আমার সার্কিট। এই সার্কিটে আমি এইখানে 3 আর 2 5, তো এখানে 10 ভোল্ট দিয়েছি। দেখো এখানে এই দুটো সিরিজ কানেকশানে আছে। সিরিজ কানেকশানে আছে যখন, তাহলে এখানে টোটাল রেজিস্ট্যান্স কত? 5 ওহমস। তাহলে আমাদের ওহমস ল অনুযায়ী V = IR করলে 10 ভোল্ট বাই 5 ওহমস মানে হচ্ছে 2 অ্যাম্পিয়ার। তাহলে এখানে আমার 2 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করছে সার্কিটের মধ্যে। এটুকু আমরা বুঝতে পারছি। তাহলে আমার যদি 2 ওহমস রোধের দুই প্রান্তে কত বিভব প্রভেদ বা বিভব পতন কত, ভোল্টেজ ড্রপ কত, সেটা যদি মাপতে হয়, সেটার জন্য এইখানে আমি একটা ভোল্টমিটার যন্ত্র লাগাবো, সেটা মেপে ফেলবো। আবার এই দুটো প্রান্তের মধ্যে বিভব প্রভেদ কত মাপলাম, আবার এই যন্ত্র খুলে নিয়ে আবার এই দুই প্রান্তের মধ্যে লাগাবো। 3 ওহমসের মধ্যে কত বিভব পতন মাপবো, এবং এইখানে যেটা মাপবো আর এইখানে যেটা মাপবো, এদের দুজনের যোগফল আইডিয়ালি এই 10 ভোল্টের সঙ্গে সমান হওয়ার কথা। আইডিয়ালি সমান হওয়ার কথা। এবার তাহলে ভোল্টমিটার কিরকম ভাবে যোগ করছি? রোধের সঙ্গে বা কোনো সার্কিট এলিমেন্টের সঙ্গে সমান্তরাল সমবায়। কিন্তু যদি কারেন্ট মাপতে হয়, এই অ্যামমিটার মাপতে হয়, কারেন্টটা কোথা দিয়ে যাচ্ছে না, কারেন্টটা তো এই রোধের মধ্যে দিয়ে কারেন্টটা যেটা যাচ্ছে সেটা মাপার জন্য, তাহলে সেই অ্যামমিটারটাকে আমাকে কি করতে হবে? এই বর্তনীর সঙ্গে শ্রেণী সমবায় যুক্ত করতে হবে, সমান্তরাল সমবায় কিন্তু নয়। সমান্তরাল সমবায় যুক্ত করলে কিন্তু অ্যামমিটারের মধ্যে দিয়ে ব্যাপারটা অন্যরকম দাঁড়াবে, অর্থাৎ রোধের মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে সেটা তখন আর কিন্তু পাবো না। বুঝতে পারা গেল কেন? তার মানে সবসময় এই কথাটা মনে রাখবে। একটা ইংরেজিতে শব্দ লিখে দিচ্ছি, ভোল্টেজ অ্যাক্রস আর কারেন্ট থ্রু। এই কথা দুটো জীবনে ভুলবে না। যেখানে লাগাও ভোল্টেজ সবসময় অ্যাক্রস 2 পয়েন্টস আর কারেন্ট থ্রু এ ওয়্যার বা থ্রু এ কন্ডাক্টর। কারেন্ট অ্যাক্রস 2 পয়েন্টস বলে কোনো কথা হয় না, তেমনি ভোল্টেজ থ্রু এ পয়েন্ট তারও কোনো মানে হয় না। এই দুটো শব্দ কিন্তু সবসময়, এই প্রিপোজিশন দুটো কিন্তু মাথায় রেখো, ভোল্টেজ অ্যাক্রস, কারেন্ট থ্রু। তা এইবার অ্যাম্বিটারটা কেন ওখানে রাখা হয় একটু বলবেন? কারণ অ্যামমিটার তো তড়িৎ প্রবাহ মাত্রা মাপে। তাহলে তড়িৎ প্রবাহ মাত্রা, তড়িৎটা তো তারের বাইরে কোনো সময় আসছে না। তাহলে সেই যে কারেন্টটা তারের মধ্যে দিয়ে ফ্লো করছে, সেই কারেন্টটাই অ্যামমিটারের মধ্যে দিয়ে ফ্লো করাতে হবে আমাকে। এইখানে যদি আমি অ্যামমিটারটাকে এখানে সমান্তরালে ধরো যদি যুক্ত করতাম, কি দাঁড়াতো? অ্যামমিটারের অ্যামমিটারের একটা নির্দিষ্ট রোধ আছে, সেই রোধের উপর ভিত্তি করে এই যে কারেন্টটা ফ্লো করছে, এই কারেন্টের একটা অংশ মিউট করো তোমরা। হ্যালো, হ্যাঁ, মিউট তোমরা মিউট করো। একটু পরে কথা বলছি, ক্লাস চলছে। আচ্ছা ঠিক আছে, একটু পরে কথা বলছি। আরে একটু পরে কথা বলছি বাবা। কন্টিনিউ করবো? হ্যাঁ স্যার। আমি যদি ধরো অ্যাম্পিয়ারটা এখানে জুড়তাম, তাহলে এই যে 2 অ্যাম্পিয়ার কারেন্ট এখানে দিয়ে যাচ্ছে, তার একটা অংশ এইদিকে যেত, তার একটা অংশ এইদিকে যেত, ডিপেন্ডিং আপন দ্য রেজিস্ট্যান্স অফ দ্য অ্যাম্মিটার। অ্যাম্মিটারের রোধ কত আমি ধরো জানি না, তাহলে আমার কি তার মানে অ্যাম্মিটারের মধ্যে দিয়ে 2 ওহমস রোধের মধ্যে দিয়ে যে কারেন্টটা যাচ্ছে, সেই কারেন্টটা কি অ্যাম্মিটার মাপবে, না ওর নিজের মধ্যে দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেইটা মাপবে তখন? আর স্যার যদি 2 ওহম আর 3 ওহমের মাঝখানে আমি এটা লাগাই, তাহলে তো সেই সিরিজ কানেকশনই হলো, সেটা তো আর তোমার প্যারালাল হলো না।
তুমি যদি এইখানে অ্যামমিটার লাগাতে চাইছো, তো এইখানে যদি অ্যামমিটার লাগাও সার্কিটটার মধ্যে, তাহলে সেটা তো সিরিজ কানেকশনই হলো, সেটা তো প্যারালাল কানেকশন হলো কি? তাতে অসুবিধা নেই, তুমি এখানে লাগাও, এখানে লাগাও, এখানে লাগাও, এখানে লাগাও, এখানে লাগাও, যেখানে খুশি লাগাও, কিন্তু সিরিজে লাগাতে হবে। ক্লিয়ার? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে ভোল্ট মিটার সবসময় দুটো বিন্দুর অ্যাক্রসে লাগাতে হয়, এবং আইডিয়াল ভোল্ট মিটার রেজিস্ট্যান্স হচ্ছে ইনফিনিটি। Practically a very high resistance is connected in series with voltmeter, অর্থাৎ আইডিয়াল ভোল্টমিটার রেজিস্ট্যান্স হচ্ছে ইনফিনিটি। বাস্তবে ভোল্টমিটারের সঙ্গে একটা খুব হাই রেজিস্ট্যান্স যোগ করা থাকে, যেটা আমরা দেখতে পাই না, যেটা অলরেডি বাক্সের মধ্যে ঢোকানো থাকে। তুমি আসলে এই বক্সটা এরকম ভাবে, এটা হচ্ছে তোমার ভোল্টমিটার বক্স, এই হচ্ছে ভোল্টমিটারের দুটো টার্মিনাল, এই দুটো দেখতে পাও। অর্থাৎ হাই রেজিস্ট্যান্স একটা ভোল্টমিটারের সঙ্গে সিরিজে কানেক্টেড থাকে। আর অ্যামমিটারের বেলায় আইডিয়াল অ্যামমিটার রেজিস্ট্যান্স হচ্ছে 0। Practically a very low resistance is connected with ammeter in parallel। এর বেলায় সিরিজে হাই রেজিস্ট্যান্স, এর বেলায় প্যারালালে লো রেজিস্ট্যান্স। এবং অ্যামমিটারের ছবি আঁকি, এই হচ্ছে অ্যামমিটার, এইটা হচ্ছে লো রেজিস্ট্যান্স। বুঝতে পারা গেল স্যার? কেন তাই তো স্যার বলছি তাহলে ভোল্টমিটারে যেটা আপনি বললেন যে হাই রেজিস্ট্যান্স, এটা কেন থাকে? আর অ্যামমিটারে জিরো, মানে আইডিয়ালি জিরো, এটা কেন হয়? আইডিয়াল কেসটা আগে জানতে চাইছো তো? আইডিয়াল কেসটা কেন হয় বলে দিই? না, বলতে পারবো না। আইডিয়াল কেসটা কেন হয় সেটা বলতে গেলে আমাকে একটা ক্যালকুলেশন একটু দেখাতে হবে, সেটা আজকের ক্লাসে দেখাবো না। আজকের ক্লাস এই অবধি থাকবে। তোমাদের এই অংশটুকু, অর্থাৎ এই আইডিয়াল ভোল্টমিটার রেজিস্ট্যান্স ইনফিনিটি, আর প্র্যাকটিক্যালি হাই রেজিস্ট্যান্স কেন সিরিজে জোড়া হয়, আর আইডিয়াল অ্যামমিটারের রেজিস্ট্যান্স 0, প্র্যাকটিক্যালি লো রেজিস্ট্যান্স প্যারালালে জোড়া হয়, এই জাস্ট তথ্যটুকু আজকে থাক। কারণ এইটি কেন হয় এইটি বোঝাতে গেলে হয়তো আমার একটা গোটা ক্লাস লেগে যাবে, সেই জন্য আজকে ওইটার সূচনা করব না। তা হ্যাঁ, এইটুকুর মধ্যে তোমাদের প্রশ্ন থাকলে কিছু বলো। স্যার অ্যামমিটারে যে ছবিটা এঁকেছেন, সেই ছবিটাতে কিন্তু দেখা যাচ্ছে যে ওটা একটা মানে নিজে একটা প্যারালাল মানে যেটা সার্কিট সেটাই থাকছে ভিতরে। হ্যাঁ, হোক না, আমি তো বলেই দিয়েছি যে প্র্যাকটিক্যালি এ ভেরি লো রেজিস্ট্যান্স ইজ কানেক্টেড উইথ অ্যামমিটার ইন প্যারালাল, বলিনি? আমি তো স্বীকার করেই নিয়েছি। মানে স্যার ওইটার সঙ্গেও আরেকটা প্যারালাল সার্কিটের সঙ্গে যুক্ত করতে হবে? না না, তুমি ওই যে অ্যামমিটার যে তুমি যুক্ত করেছিলে, তুমি এই গোটা বক্সটাকে যুক্ত করছো, তুমি ভেতরে কি আছে দেখতে যাচ্ছ না। ভেতরে কি আছে না আছে সেটা তোমার বিবেচ্য নয়।
এবার ভেতরে ঠিক আছে। কেন ওই রকম হয় সেইটা আলোচনাটা পরের দিন করব। আর কারোর প্রশ্ন আছে কিছু?